আমি যেটা বুঝি নিরাপত্তাহীনতা এখন বাংলাদেশের নারীদের সবচেয়ে বড় সমস্যা, এবং আমি শুরুতে যেটি বলছিলাম যে একদল হচ্ছে কথা বলবে না, কারণ তারা তারা মনে করে যদি এখন কথা বলে তাহলে তারা তাদেরকে, যেটি আমরা বলি এক্সক্লুড করা, বুলিড হবে তারা, রাইট? সো একটা হচ্ছে এই অংশ যে যারা বুলিড হতে পারে বা এক্সক্লুডেড হতে পারে, আরেকটি অংশ চরমভাবে নিরাপত্তাহীন বোধ করছে যে কোনো না কোনোভাবে আক্রান্ত হবে। তার মানে বাংলাদেশের নিরাপত্তাহীনতায় নারীর এই মুহূর্তে সবচেয়ে চরম সংকট। যেমনটি আমি এই এই প্রসেশনে আমি তো আশা করেছিলাম প্রয়োজনে লাকি আক্তারকে একটি সংবর্ধনা দেওয়া হোক। যেমন এখানে একজন একটি কমেন্ট লিখেছেন যে লাকি আক্তার আজকে এই অনুষ্ঠানে আসলে যায়নি, তিনি লিখেছেন যে লাকি কেন থাকবে, সে রাজাকারদের ফাঁসির আন্দোলন করেছে, যারা মৈত্রী যাত্রা পালা করেছে তারা তো রাজাকারদের পক্ষের লোক, আয়োজকরা রেজওয়ানের মতো রাজাকারদের লোক, রাইট? এখন আপনারা বলছেন তারা, নাদিয়া সরাসরি বলছে যে হেফাজতের অনুমোদন নিয়ে তারা এই ধরনের আয়োজন করেছে বা ঘোষণাপত্র প্রস্তুত করেছে। তো তাই যদি হয় তাহলে আমি তো চিনি যারা আয়োজক, তাদেরকে আমি খুব ভালোভাবেই চিনি, তারা হচ্ছে অতি বাম। হ্যাঁ, তো আমরা একটা কথা শুনি যে ডান হাত বাম হাত আপনি দুই দিকে প্রশস্ত করে যতই পিছনের দিকে নিতে থাকবেন, যতই টানতে থাকবেন, শেষ পর্যন্ত ওই ডানপন্থী আর বামপন্থী, মানে চরম ডান চরম বাম হয়ে যায় বা চরম বাম চরম ডান হয়ে যায়। সো যারা এখানকার আয়োজক তারা চরম বাম আর হেফাজত চরম ডান। সো তাহলে এক প্ল্যাটফর্মে একটু প্রিমাকে বলার সুযোগ দেই না দিয়ে তারপর আপনার কাছে আসি। তাহলে এই চরম বাম আর চরম ডান এরা আসলে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না, এরকম কি? ডান বামের কথা যদি নাও বলি, আমি বলবো যে এই রকম ভাবে যে এত বড় একটা আন্দোলনকে তারা বাস্তবায়ন করলো, এদের আরো গবেষণা করে, এদের আরো অনেক সময় নিয়ে, যদিও সময় নাই আমাদের, কিন্তু তারপরেও সময় নিয়ে তাদের চিন্তা ভাবনা করে এরকম জায়গায় আসার দরকার ছিল বলে আমি প্রচন্ডভাবে মনে করি। এত বারবার যদি নিজেদের রূপটা এমন ভাবে দেখিয়ে দেয়, তাহলে জায়গা কোথায় থাকবে বিশ্বস্ততার, কোথায় থাকবে ট্রান্সপারেন্সি, কোথায় থাকবে স্বাধীনতা? যদি আমরা বলি যে চিন্তার স্বাধীনতা, ডিসিশনের স্বাধীনতা, প্রাপ্তির যে মূল্যায়নের কথা আমরা বলছি, সেগুলো আসলে আমরা কোথা থেকে পাবো? এবং বারবার যদি তারা নিজেদের এজেন্ডাকে সিদ্ধি করার জন্যে যে কোনো ভাবে তারা এই যে তৎপরতাগুলো দেখায়, এটা খুবই হতাশা বা দুঃখ বলে কোনো শব্দ আমরা এখন ব্যবহার করব না। এগুলো করা যাবে না। এই অবস্থায় এসে জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা এই জিনিস দেখতে চাই না। আমরা আরো বেশি ওপেন হওয়া দরকার। আমাদের কোন রকম বাম ডানের জায়গা নেই আর। আমাদের ওই বাম ডান ছেড়ে একটা মধ্য অবস্থায় আসতে হবে। সেটা কি, এটা বের করতে হবে। এবং আমার দাবি থাকবে যে ওই জায়গাটাই সুনির্দিষ্ট করা, এই নারী মৈত্রী হোক আর যেই মৈত্রী হোক। দাবিটা কার কাছে? না, এখানে তো কথাবার্তা হচ্ছে মৈত্রী। প্রিমা যেটা বলছেন, মৈত্রী তো হচ্ছে গভর্নমেন্টের সাথে এনজিও অর্গানাইজেশনের, এছাড়া তো মৈত্রী অন্য কোথাও কারোর সাথে হয়নি। আপনার গভর্নমেন্টের একটা অংশের সঙ্গে বেশ কিছু এনজিও অর্গানাইজেশনের মৈত্রী হয়েছে, এর বাইরে অন্য কোনো মেয়ে, অন্য কোনো অর্গানাইজেশন, কোনো তৃণমূল পর্যায়ের কারোর সাথে কারো মৈত্রী হয়নি। আর ডান বামের কথা যেটা বলছেন, দেখেন বাংলাদেশে ঐতিহাসিকভাবে বাম দলগুলো সবসময় ব্যবহৃত হয়েছে এনজিও প্রমোট করার জন্য। এখন বাংলাদেশে বাম দলের তো কাজ এটা না। বাংলাদেশে দেখেন আলটিমেটলি যে ছাত্র ইউনিয়ন বলেন, আওয়ামী লীগের বি টিম এরা, হ্যাঁ, ছাত্র ইউনিয়ন বলেন, সিপিবি বলেন, ছাত্র ফ্রন্ট, যা কিছুই আপনি বলেন না কেন, এরা বাংলাদেশে একগাদা এনজিও আমদানি করছেন। তো এবং
তারা এই কাজটা করছেন। আমি কিন্তু প্রথমে বলছি যে দেখেন এনজিও গুলো কিভাবে কাজ করে, আপনারা ডিভাইড এন্ড রুলের কথা আপনি যদি মাথায় রাখেন, যে এরা যে কাজটা করছে, এরা গ্রাম থেকে এই যে একটা আপনি মিম দেখেছেন কিনা আমি জানি না, লাগলে কামাই লাগে না জামাই, এটা কোত্থেকে এসছে? এটা এসছিল হলো যে ব্র্যাকের যখন আপনার মেয়েদেরকে ক্ষুদ্র ঋণ দেয়া হচ্ছে, হ্যাঁ, তখন এই এই স্লোগানটা তখন মেয়েদেরকে দেওয়া হলো যে লাগলে কামাই লাগে না জামাই। এবং পরবর্তীতে এই জিনিসটা আপনি দেখবেন, আপনি যে কথাটা বলেছেন সেটার সাথে আমি খানিক একমত, যে ডান বাম একসাথে কাজ করে। কিভাবে কাজ করে? এই বামপন্থী দলগুলো এনজিওর ইনভলভমেন্ট বাড়লো। এনজিও যেটা করলো সেটা হচ্ছে দারিদ্র দূরীকরণের নামে আপনার একটা কোনো কিছু ফোর্সফুলি হয় না এখানে, পেছনে বলে রাখতে চাই। তো তখন যেটা হচ্ছে বিরাট পলিটিক্সের অংশ। এই বামরা বলবে কি ইসলামোফোবিয়া, হেফাজত নিয়ে কথা বলবে। আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে যে ওই মেয়েগুলোকে যেটা যখন এই থাকলে কামাই লাগে না জামাই যখন বলছে, তখন কি হচ্ছে, আপনার এক ধরনের কনফ্লিক্ট তৈরি হচ্ছে। মেয়েগুলো তখন গ্রাম থেকে শহরে আসছে, এবং উগ্র ডানপন্থারা এই যে দেখ এরা বেশ্যারা, এই যে এদের কারণে আমাদের সংসার টেকে না, এই কারণে এ দুটো কয়েনের দুটো পার্ট সবসময় একসাথে কাজ করে। আপনার অন্তত বাংলাদেশে এই জিনিসটা কাজ করে যে বামপন্থীরা এনজিওদের আমদানি করেছে, এবং এনজিওর কারণে বাংলাদেশে এক ধরনের উগ্র ডানপন্থার আরো কারণ আছে। আপনার ৭০-এর রেভলিউশন থেকে, ওয়াহাবি ফান্ডিং থেকে ওদিকে যাচ্ছি না, কিন্তু এইটা একটা আরেকটার সাথে কাজ করে। যে দেখে এই যে আজকে ধরেন যে আন্দোলনটা হচ্ছে, দেখেন এখানে পোশাক গুরুত্বপূর্ণ। আজকে যে মেয়েরা যে টি শার্ট পরে গেছে, হিজাব, আমি অনেক ধরনের ছবি দেখেছি, হিজাব পরা আছে, নেকাব পরা আছে, অনেক রকমেরই আছে। এখান থেকে বের করা হবে যে মেয়েগুলো, এবং ধরেন আপনি দেখবেন তাসনিম খলিল একটা ছাতা নিয়ে গেছেন, একটা রেইনবো কালারের একটা ছাতা নিয়ে গেছেন। তাসনিম খলিল নিজে সমকামিতা, আর উনি সমকামিতার সাপোর্টার, এলজিবিটিকিউ রাইটস এর সাপোর্টার। আমি এখন ধরেন এখান থেকে এই জায়গাগুলি, এটা ইচ্ছাকৃতভাবে কাজগুলি করা হবে। আপনি এখান থেকে এই জায়গাটা পিক করবেন, এখান থেকে একটা মেয়ের টিপ পিক করবেন, আপনি যে মেয়েটা শাড়ি পরে গেছে এই জিনিসগুলি পিক করবেন, করে এই যে ২৩ তারিখ হেফাজতের যে আন্দোলনটা হবে সেখানে এই জিনিসগুলো ব্যবহার করা হবে, যে এরা বেশ্যারা গেছে। এবং আপনার প্ল্যাকার্ডেও লেখা ছিল, এখন ধরেন আমি এটা ওন করলাম যে আমি বেশ্যা, তোর বাপের কি, এইরকম একটা জায়গা, ঠিক আছে। কিন্তু আপনি যখন অ্যামুনিশনটা তুলে দিচ্ছেন আপনার প্রতিপক্ষের হাতে, এটা ইচ্ছাকৃত ভাবে, এটা এমন না যে আমি এটা হুট করে কাজটা করেছি, এটা অ্যামুনিশন তুলে দেওয়ার কারণ আমি জানি ২৩ তারিখ আমাদের আরেকটা প্রসেশন আছে, এবং সেটা আমি যে দলের লোক, সেই দলের 180 অপোজিটে যে দল আছে তাদের একটা প্রসেশন আছে। এই ভেরি ইন্টারেস্টিং। এবং তারা তাদের স্লোগানও সুনির্দিষ্ট ছিল, এর বাইরে কেউ কোনো স্লোগান দিতে পারবে না। প্রিমা জানেন নিশ্চয়ই বিষয়টা। আরেকটা হলো ছেলেদের এত উপস্থিতি কেন? ওদের কোনো স্লোগান নাই, ওদের কোনো বলার কোনো, আমি কোনো কোনো সাউন্ড পেলাম করে মেয়েরা কথা না বলে ছেলেরা কিছু যদি আমাদের জন্য স্লোগান দিত, সেটা দারুণ হতো। হ্যাঁ, সেটা আসলে আরো বেশি নারী অধিকার, ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করতে বলে অন্তত আমি মনে করি। কারণ আমি মনে করি নারী আন্দোলন শুধু নারীদের জন্য কুক্ষিগত করা বিষয় না, এটা নারী পুরুষের দলগত আন্দোলন হওয়া উচিত। হ্যাঁ, তাহলেই আসলে নারীর ওই ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠা হবে। আরেকটা যেটা কথা খুব জরুরি, যে আমার আরেকটা যেটা ইন্টারেস্টিং লাগলো, যে আমি আসলে এটা বলতে গিয়ে ওটাকেই হারিয়ে ফেললাম, কিন্তু যেটা হলো যে রাজনীতিটাও যদি ঠিক করে বুঝতো তাহলে এই ধরনের ফাঁক ফোকর গুলো রাখতো না। তো সেটা খুবই একটা আমার জন্য খুবই হাস্যকর, যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা হতে চায়, অ্যাসপায়ারিং রাজনীতিবিদ, ইন্সপায়ারিং রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ, তারা তাহলে আসলে এই যে মৈত্রীর ডাকে কতটা ঐক্য, কতটা বিভেদ, ঐক্য আছে ধরেন এই আয়োজকদের সঙ্গে হেফাজতের ঐক্য। নাদিয়ার কথা অনুযায়ী, নাদিয়া আপনার কথা অনুযায়ী যে প্রিমা মাঝখানে একটু কেটেছেন, ওনাকে
আমি মনে হয় যে প্রিমার কথাটা শুনি। কথা শুনতে পাচ্ছি না তো, প্রিমা আপার কথা ওই কি বল ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে কথাটা। এখন ঠিক আছে প্রিমা, একটু টেস্ট করেন। হ্যাঁ একটু দেখেন। ভেঙে যাচ্ছে না, বলেন, কথা বলেন। এখনো হ্যালো, ভেঙে যাচ্ছে এখনো? না, এখন ভেঙে যাচ্ছে না। জি বলুন তো। আসলে ওই রাজনীতিটাও যদি একটু ঠিক করে করতো তাহলে বুঝতো আর কি, তাহলে এই ফাঁক ফোকর গুলো রাখতো না। কারণ আসলে এখন যে অবস্থা, মানে আমাদের তো বুঝতে দেওয়ার মতো জায়গা তাদের রাখার কথা ছিল না। সংঘবদ্ধ হলে তো আরো এই কাঁচা কাজ করা উচিত না, আরো বেশি স্ট্র্যাটেজিতে পরিপক্ক এবং পাকা এবং রিয়েলি মুনশিয়ানা দেখানো দরকার ছিল। কারণ দেখালে যেটা হতো, আমরা আসলে এই ক্রিটিক্যাল ডিসকাশনে না যে একাত্ম হতে পারতাম, এবং সেটা আমরা তিনজনই চাই। আমি আশা করি যে আমরা স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করব। একজন একটি প্রশ্ন করেছেন, আমি কথাটার মানেটা বুঝলাম না, আপনারা একটু বলতে পারবেন কিনা? আলোচকদের মধ্যে কারোর সঙ্গে সামিনা লুৎফার সঙ্গে যোগাযোগ আছে কি? থাকলে জিজ্ঞেস করবেন হেফাজতের আওয়াজ কি শুনেছেন, এটার মানে কি? হেফাজতের আওয়াজ কি শুনেছেন মানে কি? মানে উনি কি বলতে চাচ্ছেন যে এই বিষয়ে হেফাজত কেন এখন পর্যন্ত আওয়াজ দিচ্ছে না, এরকম কিছু? আমি বলতে পারি না। হেফাজত চুপচাপ, যদি এটা হয় যে হেফাজত এখনো চুপচাপ আছে কেন, কারণ হেফাজত চুপচাপ আছে এটা হচ্ছে খেলার, এটা ফুটবল খেলার প্রথম 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 পার্ট আর কি। এরপর আপনার প্রিমা আপা, আপনার অডিওটা না মাঝে মধ্যে ভেঙে ভেঙে যাচ্ছে। এখানে আরেকজন বলছেন, কাইন্ডলি ব্রিং সাম রাইটিস্ট women activists along with Nadia and Prima so that we can also can understand the point, তাদের পয়েন্ট অফ। আমি খুবই ইন্টারেস্টেড। ধরেন আমি তো সামিনা লুৎফাদেরকে আনতেই চাই, তারা তো কথা বলতে চায় না, তারা ভয় পায়। কিংবা আমি হচ্ছে গিয়ে অচ্যুত নারী, আমি হচ্ছে গিয়ে দলিত আরো খারাপ শ্রেণীর নারী, আমি ফেসিস্ট নারী, হ্যাঁ, বা আওয়ামী লীগের দালাল, ফেসিস্টের দোসর, আমার সঙ্গে বসবে না তারা, সামথিং এরকম একটা কিছু হয়তো, যে কারণে তারা আমি আনতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, তাদের ভয় কি নাদিয়া একবার বলেছে। প্রিমা আপনার কেন, তারা কেন কথা বলতে চায় না, বলতে পারেন আপনি? হেফাজতের যে প্রশ্নটা করলো যে আমরা যেটা বুঝতে পারছি না, সরি ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে প্রশ্নটা করলো হেফাজতের কোনো রিয়াকশন কেন নেই বা এটা এরকমই বোধহয় জানতে চাইলো না, ওই যে এই একটু আগের প্রশ্নটায়। সো আমার মতে এত রকমের জিনিস এজেন্ডা নিয়ে এসেছে যে এজেন্ডা চারদিকে এরকম ছড়িয়ে গেছে। তো যদি ওর মানে একটা টানেল ভিশনে যেত, 360 ডিগ্রি না করে, হাত পাখা না চড়িয়ে, তাহলে একটা সুনির্দিষ্ট পথে আমরা এগোতে পারতাম আমাদের দাবিগুলো নিয়ে। এবং আমার মতে এটা খুবই দরকার ছিল, যদি আসলে মৈত্রী করতেই চেত, একটা টানেল ভিশনে যাওয়া খুবই বুদ্ধিমানের কাজ হতো, এবং বুঝতাম একটা স্মার্ট পদ্ধতি অবলম্বন করেছে এই ন্যায় আর যুক্তিযুক্ত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। জি, আর হেফাজত কেন উত্তর দিচ্ছে না, হেফাজত করছে না? হেফাজতের সামনে আছে। আমি বললাম না যে ধরেন ট্যাঙ্গোর ক্ষেত্রে আপনি দেখবেন দুজন পার্টনার একসাথে কাজ করে না, একজন প্রথমে কাজ করে, একজন প্রথমে তার মুভ গুলো দেখায়, তারপরে দ্বিতীয় পার্টনার একজন চুপ থাকে। আপনি দেখেন যে কারণে হেফাজত এই কারণে চুপ আছে, যে কারণ তারা 23 তারিখ নামবে মাঠে, তখন আপনারা 23 তারিখ ওনাদের। অথচ হেফাজত যদি এটাতে সত্যি সত্যি তাদের ঝামেলা থাকতো, তারা কিন্তু আপনি দেখেছেন অনলাইনে কোনো জায়গায়, আপনি অন্যান্য অনেক সময় দেখবেন যে যে আন্দোলনগুলি অর্গানিক ভাবে হয়, প্রতিপক্ষ মিম তৈরি করে, ট্রোল তৈরি করে, তারপর মানে অনলাইন ফ্লাড করে ফেলে। এবার দেখেছেন আপনি একটা দুটো, এবং ওরা যে উইচ হান্ট একটা পোস্টারে আপনি দেখবেন উইচের ছবি দেয়া, এটা ওরা নিজেরা তৈরি করা, এটা ওদের নিজেদের তৈরি করা। এটা বুঝতে আপনার ধরেন রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না, কারণ প্রত্যেকটা ডিজাইনের প্যাটার্ন এভরিথিং কি করে ইউজ করলো, যে বললাম যে আরেকটু স্মার্ট হওয়া দরকার ছিল না, এটা তো দরকার ছিল।
এখন ধরেন এটা ঠিক আছে, আমি কিন্তু জানি এটা কিন্তু সুন্দর মুভ, যে আমি যদি জানি যে আমার প্রতিপক্ষের মুভটা কি হবে, আমি সেটা আগের থেকে, এটা দাবা খেলার একটা পদ্ধতি, তাই তো? কিন্তু সেক্ষেত্রে তো আপনাকে আর একটু কেয়ারফুল হতে হবে। যে আপনি দেখেন বলছেন যে ডাইনিদের ছবি দিয়ে আপনি একটা পোস্টার তৈরি করেছে, যে পোস্টারটা প্রতিপক্ষরা অর্থাৎ হেফাজত করেছে, অথচ ওখানে তারিখ টারিখ সবকিছু আবার আছে, মাঝখানে কতগুলো হচ্ছে ডাইনির ছবি, এবং দিয়ে বলছেন যে এটা আপনাদের প্রতিপক্ষ তৈরি করা। মানে একটু বুঝতে কি রকেট সায়েন্টিস্ট হতে হয় আপনি বলেন? এত দূর কাঁচা কাজ, এবং আপনি এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, যে আমরা বলছি যে এরা অর্গানাইজড ছিল, কিন্তু এরকম হ্যাপহাজার্ড করলো প্রিমার প্রশ্নটা, এরকম ছড়ালো কিভাবে? আমার ধারণা এটা হলো অতিরিক্ত কনফিডেন্সে, কারণ ওরা কখনো ভাবতে পারে নাই যে, কারণ এই ধরনের একটা আন্দোলনে কিন্তু আমার এবং প্রিমার কোনো ক্রিটিক্যাল অবস্থান থাকার কথা না, থাকার কথা কি আপনি বলেন? আমারও না। হ্যাঁ, আপনারও না। আপনি ধরেন একদম হার্ডকোর আওয়ামী লীগ, 100% আওয়ামী লীগ আপনি। বারবার বলেন তাহলে আসলে কষ্ট পাই আমি। না, আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি বলছি। আমি আওয়ামী লীগ হতে আমার কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট আমি তো রাজাকারের দল না বা রাজাকারের সমর্থক না। আচ্ছা শোনেন না, আমি ধরেন আওয়ামী লীগ, আমি প্রাউড, আমাকে যদি কেউ আওয়ামী লীগ বলে আই এম প্রাউড, আই ডোন্ট মাইন্ড। আমাকে যদি কেউ বলে যে হ্যাঁ ঠিক আছে আমি আওয়ামী লীগের লোক, আমি কিন্তু এতক্ষণে পয়েন্ট হারায় ফেলছি, কি জানি একটা বলতেছিলাম। ভেরি ইন্টারেস্টিং ওই যে হেফাজত এবং এই আন্দোলনকারীরা নারীবাদীরা, ভেরি ইন্টারেস্টিং। হেফাজত এবং নারীবাদী একই প্ল্যাটফর্মে একই মঞ্চে ঐক্যবদ্ধ, অদৃশ্যভাবে ঐক্যবদ্ধ, এটি আপনি বলতে চেয়েছেন, am I right? Absolutely. এখন দেখেন সামিনা লুৎফাকে আপনি খেয়াল করেন, 15 বছর কিন্তু উনি আওয়ামী লীগ আমলে কথা বলেছেন, উনি হেফাজত নিয়ে বহু তালাব দিয়েছেন, তো তখন ওনার হেফাজতের নাম নিতে সমস্যা হয়নি, আজকে সমস্যা হচ্ছে কেন? এখন তাহলে এখানে দুটো পার্ট, এক হচ্ছে ভয় পাচ্ছেন, যদি ভয় পেয়ে থাকেন তাহলে তো আপনার সেটা বলতে হবে যে আমি এই জায়গাটা থেকে ভয় পাচ্ছি, এরা আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। আপনি একই সাথে বলছেন সেটা বলতে হয়তো ভয় পাচ্ছে বলতেও ভয় পাচ্ছে বলতেও যদি ভয় পাই, তাইলে তো এখন ধরেন সেখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমি পড়ে যাই, কারণ আমি বলি শুনেন, বাংলাদেশের অসংখ্য মেয়ে সাংবাদিক আমাকে ফোন করে বলে বা টেক্সট মেসেজ পাঠায়, আমি দেখাতে পারবো আপনাকে, অন্তত প্রতিদিন আমি 5 থেকে 7টা মেসেজ আমি পাই যে আপা এটা শক্ত করে লিখতে হবে, আমাদের কোনো স্বাধীনতা নাই, কথা বলতে পারি না, ভয়ে আছি, চাকরি নাই, ওএসডি করে রেখেছে, প্রতিদিন 5 থেকে 7টি টেক্সট আমি পাই। তারা আবার প্রকাশ্য বলে 16 বছর কথা বলতে পারিনি। না এটা এইখানে আমার মাঝখানে ঢুকে, আমি শেষ করি, আমি না আদেশ ঢুকেন, আপনি কিন্তু আমাকে শেষ করতে দেন। ওই সেই একই সাংবাদিক যে আজকে কথা বলতে পারছে না, আমাকে বলছে আমি যেন তার হয়ে কথা বলি, তাদেরকে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনে দেখি, তারা বলে আমি এতদিন কথা বলতে পারিনি, আজকে আমি কথা বলতে পারছি। তাহলে তুমি আমার কাছে কেন সাহায্য চাচ্ছ? তুমি যে ওএসডি এই কথাটা তুমি বলতে পারছো না কেন? তোমাকে যে কোণঠাসা করে রেখেছে, তোমার যে চাকরি নাই, তোমাকে যে দমন করে রেখেছে, এই কথাগুলি বলতে পারছো না কেন? উল্টা তুমি সরকারের সাফাই গিয়েও তারা টিকে থাকতে পারছে না। ট্রাস্ট মি, আমি শুধু বললাম আমি শেষ করি, তোমরা এই সরকারের যখন পতন হবে, এই সরকার তো বিদায় নেবে, এখনো 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, তখন তোমরাই আবার বলবা কি এই ইউনুস জামানায় কথা বলতে পারি নাই। সো অ্যাটলিস্ট কথা বলতে না পারলে অ্যাটলিস্ট চুপ থাকো, মিথ্যা কথা বলো না। আমি আমার পয়েন্ট জানি না ক্লিয়ার করতে পারলাম কিনা। না ঠিক আছে, এটাই আমি বলতে চাচ্ছি, কিন্তু একটা যেটা জিনিস যেখানে আমি এটা ডিসক্লেমার আমাকে দিতেই হবে, যে আওয়ামী লীগ আমলে আমি কথা বলতে পেরেছি এবং এই আমলে পারছি না, এই কথাটা আমি ভুলেও বিশ্বাস করতে রাজি না। আওয়ামী লীগ আমলেও একই ঘটনা ঘটেছে, এখন ধরেন এটা কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, এবং কনসেন্ট্রেটেড অবস্থায় যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নাজুক, একদম খারাপ, তখন বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীরা মাথা ছাড়া দিবেই, এবং বিভিন্ন দাগী আসামিরা ছাড়া পেয়েছেন, তারপর পুলিশ এবং প্রশাসন এবং চেইন অফ কমান্ড যখন ভেঙে গেছে, তখন হিজবুত তাহরীর নাদিয়া, আপনি যেভাবে কথা বলেন ভেঙে পড়েছে,
হ্যাঁ, ছেড়ে দেওয়া হয়েছে, রাইট? না কিন্তু 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 আওয়ামী লীগ দেখেন, আমাকে গতকালকে আমি আওয়ামী লীগকে কথা বলতে চাই না, কিন্তু আপনার কথা শুনে মনে হয় এটা ন্যাচারালি হয়েছে, এটা পরিকল্পিতভাবে না না হয়েছে। না ন্যাচারালি আপনি বলেন আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে আওয়ামী লীগ কি এমন করলেন যে তাকে এই পরিস্থিতির ভিতর দিয়ে যেতে কথা হয়েছে? বলতে চাই না নাদিয়া, আমি ওই প্রসঙ্গে যেতে চাই না, আমি ওই জায়গাটাতে থাকতে চেয়েছি। এটা তো ভাগারই কথা, আপনি একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, তার মধ্যে ধরেন 50,000 লোকের স্টেক আছে, ধরেন আমেরিকার স্টেক আছে, ধরেন আরো 500 জায়গার স্টেক আছে, অনেকগুলো অর্গানাইজেশনের স্টেক আছে, সেইগুলি বাদ দেন, কিন্তু এটা তো একটা হাসিনার প্রতি যে বিরোধিতা বা ঘৃণা, এটা তো একটা অর্গানিক জায়গায় তৈরি হয়েছিল, হাসিনা সেটাকে ডিল করেন নাই। ওনার বাবা যে ভুলটা করেছিলেন, যে উনি মনে করেছিলেন বাংলাদেশের লোক তাকে এত ভালোবাসে যে কোনোদিন এই জাতীয় কাজ করতে পারবে না, এটা তো এক ধরনের নাইভ চিন্তা। আপনি যদি বাস্তবতা বিবর্জিত হন, আপনি ভাবছেন আপনি বাংলাদেশের এত উন্নয়ন করে ফেলছেন, তাহলে ঘৃণার জায়গাটা আসছে কোত্থেকে? আপনি বলেন আপনি জঙ্গিদের দমন করেছেন, ভালো কাজ করছেন, কিন্তু জঙ্গি দমন করার তো একটা রাস্তা আছে। দেখেন, ডোন্ট গেট মি রং, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের আয়নাঘর থাকে, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের আয়নাঘর থাকে, কিন্তু ইউ ডোন্ট ফাকি আপ লাইক দিস। আপনি এখন ধরেন যখন এটা বাইরে বের হচ্ছে, আপনার আপনার এই সমস্ত জিনিস, পৃথিবীতে ইন্টারোগেশন সেল থাকে, প্রতিটা রাষ্ট্রের থাকে, আপনি যে কাজগুলো করেছেন সেই জিনিসটা এমন জায়গায় উপস্থিত হয়েছে যেই ঘৃণাটা আমার মতো মানুষ যে বাংলাদেশে থাকে না তার কাছে পৌঁছে গেছে, আপনি তখন বোঝেন। তো এখন এটার কনসিকুয়েন্সেস আপনাকে at one point or the other আপনাকে এটা ফেস করতে হবে, এবং যেটা হয়েছে এখন তানভীর ভাইদা প্রশ্ন রেখেছেন যে 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে পারেন নাই, তো এখন লাল স্বাধীনতার যুগে মাঠে নামতে হবে। কথাবার্তা কে বলে? এই কথা কে বলছে? আমি 2013 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। নাদিয়া আফারা বিগত 16 বছর কথা বলতে পেরেছেন, কথা বলতে অসুবিধা হয়নি, এই তো? আমার ওই আমলেও হয়নি, এই আমলেও হয় নাই, আমি কাউকে ডরাই। আমারও তখন হয়নি, এখনো হয় নাই। যাই হোক, আমাকে শেষ করতে হবে আলোচনাটি, যে আজকের যেই নারীটাকে মৈত্রী যাত্রা, এতে কোনো ঐক্য হলো নাকি বিভেদই বাড়লো? প্রিমা খুব সংক্ষেপ করে বলবেন, শেষ 30 সেকেন্ড আমি শেষ করব। ঐক্য হলো নাকি বিভেদ বাড়লো এটা সময় বলে দিবে আমার মতে, তবে আমাদের সাবধান থাকতে হবে, এটা আমি বলতে পারি। সবাইকে আরো সাবধান হতে হবে, আমরা কাকে ডিল করছি, কিভাবে ডিল করছি, কোথায় নিজেকে নিয়ে যাচ্ছি, আমাদের আসলে সাবধানতার মার নাই, সেটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। জি নাদিয়া? আমি শেষ করতে চাই যে অনুষ্ঠানটা এই একটুক যে করেছেন সেটার পেছনের এজেন্ডা যাই থাকুক, যা উদ্দেশ্য থাকুক, একটা অনুষ্ঠান হয়েছে, সেটা ধরেন এক ধরনের আমাদের দেখানো হয়তো দরকার ছিল, এবং আই এপ্রিশিয়েট ইট। এটার জন্য যারা আয়োজক ছিলেন তাদেরকে শুভ কামনা। এবং দেখেন, আপনার এবং আমার জার্নি কিন্তু আসলে ভিন্ন না, আপনি এবং আমরা সবাই একই জিনিস, যে এখানে যারা লোকজন ছিলেন তাদের মধ্যে অসৎ মানুষদেরকে আপনি যদি বাদ দেন, আপনি এবং আপনি জামাত হন, শিবির হন, না জামাত শিবির হয়তো না, ধরেন আওয়ামী লীগ হন, বিএনপি হন, উগ্র ডানপন্থী না, আমরা মোটামুটি বাংলাদেশে সবাই একই রকম জিনিস চাই। তো সেক্ষেত্রে এই এই যে সমাবেশটা হলো, এখানে আমার অফকোর্স ক্রিটিক্যাল অবস্থান আছে, প্রিমার একটা ক্রিটিক্যাল অবস্থান ছিল, আপনার আছে। আমরা আশা করি যে ভবিষ্যতে ওনারা যেই কাজটা করবেন সেটা যাতে আসলে সব মানুষ থাকে। এই যে একগাদা মানুষ বাদ পড়লেন, বাংলাদেশের পুরনো অর্গানাইজেশন গুলো বাদ পড়লেন, তৃণমূলরা রিপ্রেজেন্টেড হলেন না, আপনি বললেন এতগুলো, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে 500 মানুষ আছে, অথচ আপনার ঘোষণাপত্রে লাইক পড়ে 300। তো আপনার নিজের দলের লোকরাই, আপনি নিজের দলের 500 জনকে যদি আপনি আজকে মাঠে নামাতেন, তাহলে আরো বেশি লোক হতো। তো আপনি এই জিনিসটা ঠিক মতো করতে পারেন না, এটা আমার ক্রিটিক্যাল জায়গা, এবং ভবিষ্যতে আপনি সাবধান থাকবেন। ভবিষ্যতে এই সমালোচনাগুলি আপনি কনস্ট্রাকটিভলি দেখবেন, আপনি মাথায় রাখবেন যে আপনি কার বিরুদ্ধে নামছেন, আপনি এত আলাপ না করে যাতে প্রিসাইজ ভাবে আপনি 3-4টা পয়েন্ট বলতে পারেন। এবং আর যদি আপনি সরকারি নারীবাদী হয়ে থাকেন, তাহলে কিপ ডুইং হোয়াট এভার ইউ আর ডুইং, সেক্ষেত্রে আর কিছু বলার নাই। এই পর্যন্তই। হ্যাঁ, কিপ ডুইং ঠিক আছে, আমি বুঝলাম যে তারা ধরেন আপনি যখন বলেন যে
মানে শেষ করতে যেও শেষ করতে পারি না, কারণ প্রশ্ন আসে। আপনি যখন বলেন যে হেফাজত এবং এই নারীবাদীদেরও তো অনেক রকম অনেকগুলো ধারা আছে, যেই ধারাটি এই আয়োজনটি করেছে, আই নো দেম ভেরি ভেরি ওয়েল, আই ক্যান টেল ইউ দ্যাট। সো এই ধারাটি যদি হেফাজতিদের সঙ্গে সত্যি সত্যি একটা অদৃশ্য ঐক্যে আবদ্ধ থাকে, তাহলে তারা ভবিষ্যতে ভিন্ন কিছু আয়োজন করবে। হাউ ইউ ক্যান এক্সপেক্ট? করবে। আপনি লিখিত রাখেন, হেফাজত 23 তারিখ একটা সমাবেশ করবে, এরপর ওনারা আরেকটা করবে, একটু না, লিখিত সেখানে রাখেন তো আপনি। একই জিনিসই হবে। এটা প্রিমা আপা কিছু বলতে যাচ্ছিলেন। না, ওই মানে আসলে ওই যে 23 তারিখেরটা খুব জরুরি, এবং এটা কোন দিকে তারা যায় আমাদের এই টকটাও তো তারা শুনবে। তো এখান থেকে যদি কিছু তারা রসদ দিতে পারে, আমি মনে করি তাদের জন্য খুব ভালো হবে, তাদের জন্য স্ট্র্যাটেজি নতুন করে সাজানোতে হেল্প করবে। সেক্ষেত্রে আমরা ওয়েট করি যে তারা কোন দিকে যায়। জি, বুঝতে পেরেছি। তো আমি কিন্তু ভয়ঙ্কর কথা শুনেছি, সেটা হচ্ছে গিয়ে হেফাজত এই 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 নারী সমাবেশকে কেন্দ্র করে হেফাজত মাঠে নামবে এদের বিরুদ্ধে, এবং দেশে এই যে সংবিধান পরিবর্তন করা, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করা, এরকম আরো অনেক কিছু, সব শোনা কথা তো, ফলে মেটিকুলাসলি প্ল্যান্ড এর অংশ কিনা আমি বলতে পারবো না, কিন্তু এরকম কথা এসেছে যে এই সরকার যা যা চায় সেগুলো বাস্তবায়ন করার জন্য যে কতগুলো গুটি বিভিন্ন জায়গায় আছে, সেই গুটি একটা যেমন হেফাজত, সেই গুটি একটা হচ্ছে গিয়ে এই আজকে যারা এই নারীবাদী, তথাকথিত নারীবাদী যারা আজকে এই আয়োজক, তারাও এই গুটির একটি অংশ। ফলে তারা একজন ঢিল মারবে, আরেকজন পাটকেল দিবে, মাঝখান থেকে সরকার ফায়দা নেয় কিনা, এটাই আসল উদ্দেশ্য কিনা, এই প্রশ্ন অনেকেই তুলেছেন। সেই প্রশ্নটি নিশ্চয়ই আপনারাও সকলে খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি অবজার্ভ করবেন। আমি তো দেখলাম প্রিমা নিজের তাগিদে ওখানে গিয়েছেন। আমরা চাই বাংলাদেশের নারীরা আরো শক্তিশালী হোক, বাংলাদেশের নারীরা তাদের ন্যায্য অধিকার পাক, প্রতিষ্ঠিত হোক। আমাদের তিনজনের কারোই এ নিয়ে ভিন্ন মত নেই, কিন্তু নারীকে আপনারা অধিকার আদায়ের নামে পণ্য বানাবেন, সেটি কখনোই কাম্য হতে পারে না। নারীদেরকে আমরা আমরা নারীরা যেই হাজার বছর ধরে সংগ্রাম করছি, সেখানে আপনি আমাকে রাজনীতির একটা ঢাল হিসেবে, একটা গুটি হিসেবে ব্যবহার করবেন, সেটি আমাদের কখনোই কাম্য নয়। কারণ বাংলাদেশের নারীরা তো অদম্য, তারা বারবার সেটি তো প্রমাণ রেখেছে এবং ভবিষ্যতেও করবে। নাজিয়া আন্দালি, প্রিমা, আমি আপনার সাহসের আরো একবার স্যালুট করলাম, জানালাম। কারণ আমি শুরুতেই বলেছিলাম যে অনেককে আমি এই আন্দোলন, এই আয়োজন নিয়ে এত প্রশ্ন, তার কোনো সদুত্তর আমরা কোনো পেলাম না। এই কারণে আয়োজকরা মুখ খুলতে রাজি নয়। শুধু তাই নয়, তারা বাধা দিয়ে রেখেছে, বার দিয়ে রেখেছে, যেন কেউ কথা বলতে না পারে। তাহলে ওই প্রশ্নটি আসে না যে এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? সুতরাং এই প্রশ্ন রেখে শেষ করছি যে যে পরিস্থিতি আমরা দেখছি, এমনটি না হয়ে সত্যি সত্যি নারীর অধিকার, মর্যাদা এবং সম্মান রক্ষার যে লড়াই বাংলাদেশে এখন খুবই সংকীর্ণ হয়ে আসছে, সেই জায়গা থেকে আমাদের নারীরা মুক্তি পাক, সেই জায়গা থেকে আমাদের নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠার আর যে সংগ্রাম, সেই লড়াইটি আরো একবার জোরদার হয়ে উঠুক, একবার ন্যায়সঙ্গত ন্যায্য জায়গা থেকে। নাদিয়া ইসলাম এবং নাজিয়া আন্দালি, প্রিমা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।